এই চারটি দেশের তথ্যগুলি আপনাদের কাছে দেওয়ার জন্য প্রথমে শুরু করব থাইল্যান্ড কিভাবে গিয়েছিলাম, ভিসা কিভাবে করিয়েছি, বিমানের টিকিট কিভাবে কেটেছি, কোথায় ছিলাম, কোন হোটেলে খেয়েছি, সবকিছু আমি এক এক করে আপনাদের কাছে তুলে ধরছি। থাইল্যান্ড থেকে ভিয়েতনাম কিভাবে গেলাম, ভিয়েতনাম কোথায় থাকলাম, ভিয়েতনামের স্টিগার ভিসা কোথায় পেলাম, কিভাবে পেলাম, সবকিছু বলে আপনাদের বোঝাচ্ছি। ভিয়েতনাম থেকে কম্বোডিয়া কিভাবে গেলাম, কম্বোডিয়ার ভিসা কিভাবে পেলাম, কিভাবে কম্বোডিয়া ঘুরলাম, সবকিছু আপনাদের মাঝে তুলে ধরছি। আচ্ছা, থাইল্যান্ড থেকে আমরা কম্বোডিয়ার ভিসা নিয়েছি, কম্বোডিয়া লাউস কিভাবে গেলাম, লাউসের ভিসা কিভাবে পেলাম, সবকিছু বিস্তারিত আপনাদের বলতেছি। মজার একটি কাহিনী, খুব ভালো লাগবে এবং অভিজ্ঞতা হবে আপনাদের আমার কথাগুলি শুনলে। আমরা দেবগের রাসেল পার্ক থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আলমগীর আজিজ ইমন। বন্ধুরা, আজকে একটি ব্যতিক্রমী ব্লগ করব। এই ব্লগটি করছি আমি অনেকের অনুরোধে, অনেকের ফোনে। বন্ধুরা, আজকে যে ব্লগটি করব, এই ব্লগটি হচ্ছে আপনার, আমি কিছুদিন আগে 4টি দেশ ঘুরে আসছি একসাথে। এই 4টি দেশের অনেকগুলি ব্লগ আমি এক এক করে ছেড়েছিলাম, কিন্তু যারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য ইচ্ছুক, যে 4টি দেশ আমি ঘুরে এসেছি, যে 4টি দেশে যাওয়ার জন্য ইচ্ছুক, বিভিন্ন জায়গা থেকে, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার কাছে ফোন এসেছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে। তারা বলেছে যে ভাই, আপনি যেহেতু এতগুলি দেশ একসাথে ঘুরে আসছেন, এই 4টা দেশের ভিডিওটা আপনি একসাথে একটি ব্লগের মধ্যে করে দেন। কিভাবে ভিসা পেলেন, কোথায় থাকলেন, কিভাবে বিমানের টিকিট করলেন, সবকিছু যদি আপনি আমাদের একটা ব্লগের মধ্যে দেন, তাহলে আমরা একটু দেখে আপনার কাছ থেকে কিছু জিনিস, কিছু তথ্য আমরা নিতে পারবো। তো বন্ধুরা, আজকে আমি এখানে ব্লগ করছি এই 4টি দেশের তথ্যগুলি আপনাদের কাছে দেওয়ার জন্য। প্রথমে শুরু করব থাইল্যান্ড কিভাবে গিয়েছিলাম, ভিসা কিভাবে করিয়েছি, বিমানের টিকিট কিভাবে কেটেছি, কোথায় ছিলাম, কোন হোটেলে খেয়েছি, সবকিছু আমি এক এক করে আপনাদের কাছে তুলে ধরছি। প্রথম হচ্ছে, আপনি পৃথিবীর যে কোনো দেশে যেতে চান, তাহলে আপনার একটি পাসপোর্ট লাগবে। এই পাসপোর্টটির মেয়াদ অবশ্যই কম হলেও 6 মাস থাকতে হবে। আচ্ছা, এরপরে চলে আসি আমি থাইল্যান্ডের ভিসা কিভাবে করলাম। থাইল্যান্ডের ভিসা করতে হলে প্রথমে আপনার একটি ছবি লাগবে ম্যাট পেপারে। এটা বাংলাদেশের যে কোনো স্টুডিওতে গেলে আপনি যদি বলেন যে আমি থাইল্যান্ডের ছবি তুলবো, তাহলে তারা আপনাকে থাইল্যান্ডের ছবিটা তুলে দিবে ম্যাট পেপারের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে ভিসা কিভাবে করতে হবে। ভিসার প্রথম ধাপ হচ্ছে ছবি। দ্বিতীয় ধাপ হচ্ছে, আপনি যদি ব্যবসা করে থাকেন, তাহলে ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট, ভিজিটিং কার্ড এবং আপনার কোম্পানির প্যাড। বন্ধুরা, এই সবগুলি কাগজ এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি, এই সবগুলি কাগজ অবশ্যই, কাগজে অবশ্যই স্পেলিংগুলি যেগুলি আছে সবগুলি কিন্তু এক হতে হবে। যেমন আপনি আমার নামই বলি, আলমগীর আজিজ ইমন। আলমগীর আজিজ ইমনের স্পেলিংটা ট্রেড লাইসেন্সে যেভাবে থাকবে, টিন সার্টিফিকেটে যেভাবে থাকবে, ব্যাংক স্টেটমেন্টে যেভাবে থাকবে, ভিজিটিং কার্ডে যেভাবে থাকবে, প্যাডের মধ্যে ঠিক সেভাবে থাকতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, পাসপোর্টে যেভাবে আছে সেভাবে থাকতে হবে। তো সবকিছু মিলিয়ে এ হচ্ছে আপনার যারা বিজনেস করেন তাদের জন্য এটা পাসপোর্টটা জমা দেওয়ার যে কাগজপত্র লাগে সেটা বললাম। এখন যারা চাকরি করেন তাদের জন্য লাগবে আইডি কার্ড। তারা যে অফিসে চাকরি করেন বা সরকারি জব করেন, বেসরকারি জব করেন, হ্যাঁ, তাদের জন্য লাগবে হচ্ছে আপনার এনওসি। অফিস থেকে আপনি অবশ্যই আপনার নামের স্পেলিংগুলি মিলিয়ে আপনি কাগজটা জমা দিবেন। এবং আপনার যে ব্যাংক স্টেটমেন্ট আছে, আমি বারবার বলেছি, অনেককেই বলেছি যারা ফোন দিয়েছে, যে আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা আছে, কিন্তু আপনি টার্ন ওভার করছেন না, মানে লেনদেন করছেন না। যারা থাইল্যান্ড যেতে চান তারা অবশ্যই এই 1 লাখ টাকা বা তার বেশি যাদের থাকে, যারা নিয়মিত লেনদেন করেন তাদের কোনো প্রবলেম নেই। যারা লেনদেন না করেন তারা অবশ্যই 1 লাখ টাকা রেখে মিনিমাম 7 থেকে 8 কর্মদিবস জমা দিবেন। 50,000, আবার 50,000 উঠাবেন, আবার 50,000 জমা দিবেন, 30,000 উঠাবেন। এরকম করে 7, 8 বা 10 কার্যদিবস আপনারা লেনদেন করবেন। তাহলে সেই স্টেটমেন্টটা আপনি তুলে জমা দিলে স্টেটমেন্টটা আপনার কাজে লাগবে। আর না হলে আপনার ভিসা ক্যান্সেল হওয়ার চান্স থাকে। কারণ ওরা যখন দেখবে যে আপনি মাত্র একবারই টাকাটা রেখেছেন, টার্ন ওভার করেনি, সেক্ষেত্রে ভিসা ক্যান্সেল হওয়ার চান্স থাকে। আমাকে যেটা এজেন্সি বলেছে। আচ্ছা, থাইল্যান্ডের ভিসা করতে আপনার কত লাগবে? 5,800 থেকে শুরু করে 6,500 টাকা পর্যন্ত থাইল্যান্ডের ভিসা ফি লাগে। এটা বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে রেট নেয়, এটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো এজেন্সি থেকে করতে পারেন। এখন আসেন ভিসা হওয়ার পরে বিমানের টিকিট। ভিসা হওয়ার কমপক্ষে 15 দিন পর আপনি টিকিটটা কাটবেন, তাহলে একটু কম দামে পাবেন। যেমন 30 থেকে 35,000 টাকার মধ্যে আপনি বিমানের টিকিটটা পেয়ে যাবেন।
আচ্ছা, এখন বিমানের টিকিট করলেন, আপনি ফ্লাইটে উঠলেন, থাইল্যান্ডে পৌঁছালেন। পৌঁছানোর পরেই বন্ধুরা ওইখানে একটা সিম নিয়ে নেবেন। সিম নেওয়ার পর গ্র্যাব একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা নামিয়ে ফেলবেন। কারণ আপনি ওখানে যে চলাচল করবেন, যে কারগুলিতে চলবেন, কারগুলিতে যদি আপনি গ্র্যাব নামায় নেন তাহলে আপনার ভাড়া পড়বে অর্ধেক, আর যদি গ্র্যাব না নামান তাহলে আপনার ভাড়া পড়বে ডাবল। তো আমরা থাইল্যান্ডে ছিলাম হচ্ছে নানা রোড। নানা রোডে বাংলাদেশি অভাব নেই, আপনি শত শত বাঙালি পাবেন সেখানে। সেখানে যাওয়ার পরে আপনি 1000 বাত থেকে 2000 বাত, 1500 বাত, 500 বাত, 400 বাতের মধ্যে আপনি হোটেল পেয়ে যাবেন। তার মানে 1500 টাকা থেকে শুরু করে আপনি যত টাকা মন চায় আপনি অত টাকার হোটেলে থাকতে পারবেন। খাবেন কোথায়? ওখানে বাঙালি অনেক রেস্টুরেন্ট রয়েছে। আপনি থাইল্যান্ডে যাবেন, হালাল থাই ফুডটা খেতে পারেন। আপনি খেতে পারেন, হোটেল মনিকা রয়েছে এখানে, মনিকার পাশে বিসমিল্লাহ সহ অসংখ্য পাকিস্তানি, ইন্ডিয়ান, বাঙালি হোটেল, খাবারের হোটেল রয়েছে। আপনার যেখানে মন চায় আপনি সেখানে খেতে পারবেন। আচ্ছা, এখন ঘুরবেন কোথায়? আপনি আপনার হোটেল থেকে বেরোয় দেখবেন যে বিভিন্ন এজেন্সি রয়েছে যারা বিভিন্ন ডে প্যাকেজ করে। আপনি ওইখানে টাইগার পার্ক রয়েছে, তারপর হচ্ছে বিভিন্ন ফল মার্কেট রয়েছে, রেলওয়ে মার্কেট রয়েছে, বিভিন্ন শপিং মল রয়েছে। আপনার যেখানে ইচ্ছা আপনি জাস্ট গুগলে সার্চ দিবেন, বা আমার ব্লগের মধ্যে আমি যে যে জায়গাগুলি ঘুরেছি সেই জায়গাগুলি আপনি ঘুরতে পারবেন। আর থাইল্যান্ডের ব্যাপারটা হচ্ছে যে আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে যে আপনি কত টাকা খরচ করবেন, কতদিন থাকবেন। অনেকে জিজ্ঞাসা করেছে, ভাই থাইল্যান্ডের কোথাও থেকে আপনি এই পাতায়ার বাস পাবেন? আমার ভিডিওতে ব্লগে দেখবেন যে থাইল্যান্ডে আমি যে নানা রোড ছিলাম ওইখান থেকে আমাদের 100-150 বাত লেগেছে আমার বাস স্ট্যান্ড যেতে। ওখানে গেলে ইনস্ট্যান্ট সকাল থেকে বিকেল পর্যন্ত আপনি ইনস্ট্যান্ট পাতায়ার গাড়িগুলি পাবেন। তো বন্ধুরা, এ হচ্ছে থাইল্যান্ডে কিভাবে যাবেন, কিভাবে ভিসা করবেন সেই তথ্যগুলি বলে দিলাম। এখন থাইল্যান্ড থেকে আমরা ভিয়েতনাম কিভাবে গেলাম সেই জিনিসটা আপনাদের কাছে বলছি। বন্ধুরা, এখন আমি থাইল্যান্ড থেকে ভিয়েতনাম কিভাবে গেলাম, ভিয়েতনাম কোথায় থাকলাম, ভিয়েতনামের স্টিগার ভিসা কোথায় পেলাম, কিভাবে পেলাম, সবকিছু বলে আপনাদের বুঝাচ্ছি। প্রথম হচ্ছে ভিয়েতনাম যাওয়ার জন্য আমি একটা এজেন্সি থেকে 8000 টাকা দিয়ে একটা ইনভিটেশন লেটার নিয়েছি। তো আমরা থাইল্যান্ড থেকে 19000 টাকায় বিমান ভাড়া কেটেছি হচ্ছে ভিয়েতনাম এয়ারলাইন্সে। তো আমরা থাইল্যান্ড থেকে ভিয়েতনাম এয়ারপোর্টে যাই। এয়ারপোর্টে নামার পরে ওদের যে অফিস রয়েছে, ওখানে ইমিগ্রেশনের অফিস রয়েছে। আপনি যখন বিমানবন্দরে নামবেন তার বাঁ পাশেই দেখবেন অনেক পুলিশ বসা এবং একটি রুম রয়েছে তাদের। ওখানে গিয়ে বলবেন যে আমি স্টিগার ভিসা নেব, তখন তারা আপনাকে একটি ফর্ম দেবে। এই ফর্মটি আপনি ফিল আপ করবেন। ফর্মের সাথে 1 কপি ছবি লাগবে। আর আপনি যে ইনভিটেশন লেটারটা নিয়েছেন এখানে কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো ওখানে পূরণ করবেন। এখানে কোনো প্রবলেম নেই। আপনার যদি করতে সমস্যা হয়, ওদের যে পুলিশ রয়েছে তাদেরকে যদি আপনি বলেন যে আমাকে হেল্প করো এটা ফর্ম ফিল আপ করতে, ওরা খুব ভালো, খুব ডিসিপ্লিন, আপনাকে সর্বাত্মক সহযোগিতা ওরা করবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশের ইমিগ্রেশনের নামে বাজে কথা বলে থাকি। আরে ভাই, আমার যদি ইচ্ছা থাকে, আমি যদি ভালোভাবে তাদের সাথে কথা বলি, সব দেশের পুলিশ খারাপ ব্যবহার করে না। ভিয়েতনামের পুলিশ যারা ইমিগ্রেশনে থাকে তারা অমায়িক এক কথায়। তো বন্ধুরা, আমরা যাওয়ার পর আমাদের ফর্ম দিল, আমরা ফর্ম ফিল আপ করলাম। ফিল আপ করে $25, এটা মনে রাখবেন, স্টিকার ভিসা পেতে হলে অবশ্যই আপনার $25 দিতে হবে। আমরা $25 দিলাম। 10 মিনিট পরে আমাদের পাসপোর্টটা দিয়ে দিল ভিসা সহ। তখন আমরা সেখান থেকে এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা ওদিকে বাস পাওয়া যায়, যেটা হচ্ছে হানয় সিটির ওল্ড কোয়ার্টার। তো আমরা বাসে চড়ে বসলাম। বাসে আমরা ওল্ড কোয়ার্টার যেতে আমাদের লেগেছে 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমরা ওল্ড কোয়ার্টার সিটিতে গিয়ে একটি হোটেলে উঠি। এই হোটেলের ভাড়া 3 স্টার মানের হোটেল। হোটেলের ভাড়া ছিল $15। তো বন্ধুরা, $15 থেকে শুরু করে $10ও পাওয়া যায় কিছু কিছু সময়। $15 থেকে শুরু করে আপনি যত ডলারের মন চায় আপনি এখান থেকে হোটেল নিতে পারবেন। আচ্ছা, এখন আপনি ঘুরবেন কোথায়? বন্ধুরা, হানয় সিটিতে আপনি বিভিন্ন জায়গা ঘুরতে পারবেন। ওদের খোলা বাস রয়েছে, যেই বাসে আপনি পুরো হানয় শহরটা আপনাকে ঘুরাবে। 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। নিচেরটা এসি থাকবে, উপরেরটা খোলা থাকবে। তো আপনি ওইখানে গিয়ে আপনি হানয় সিটি ঘুরতে পারবেন। বিভিন্ন পার্ক আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনি যে হোটেলে থাকবেন হোটেলের নিচেই ওরা আপনাকে একটি প্রোফাইল দিবে যে তুমি কোথায় কোথায় ঘুরতে চাও। তো আপনি একদিনের যে প্যাকেজগুলি রয়েছে ওগুলি আপনি যদি নিতে চান তাহলে আপনি নিতে পারবেন। বিভিন্ন প্রাইজের প্যাকেজ থাকে। তো আমরা হালংবে গিয়েছিলাম। হালংবেতে আমাদের খুব সুন্দর একটি ডে প্যাকেজ ছিল। খুব সুন্দর করে আমরা ঘুরেছি। এবং খাবেন কোথায়? হানয় সিটি ওল্ড কোয়ার্টার এলাকার মধ্যে অনেক মুসলিম হোটেল রয়েছে, ইন্ডিয়ান মুসলিম হোটেল, এবং কিছু
ইন্ডিয়ান হোটেল রয়েছে যারা আপনার হালাল খাবারগুলি বিক্রি করে। আরেকটা বন্ধুরা আরেকটা কথা বলি, আপনারা যেই শপিং করতে যাবেন বা যেখানে খাবেন, অবশ্যই যে খাবারগুলি রয়েছে, আমরা নুডলস খেয়েছিলাম, নুডলসের গায়ের মধ্যে অবশ্যই দেখবেন যে হালাল লেখা, হালাল। হালাল ছাড়া কিন্তু খাবেন না, তাহলে পর্ক অয়েল দিয়ে আপনাদের ওই জিনিসগুলি, যেটা আমরা খাই না, আমাদের জন্য হারাম, ওই জিনিসগুলি আপনাদের খাওয়াই দিবে, ওই তেল দিয়ে আপনাকে রান্না করে দিবে। তো আপনারা অবশ্যই খাওয়ার সময় যেই 4টি দেশে যাবেন, এই 4টি দেশে আপনি যখন ঘুরবেন, খাওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন যে হালাল খাবারটা আছে কিনা, হালাল লেখা আছে কিনা। অবশ্যই খাবারের দোকানে অবশ্যই চেক করবেন হালাল আছে কিনা। বন্ধুরা, তো আমরা হালংবে ঘুরে চলে আসলাম, আমরা ওল্ড কোয়ার্টার সিটি ঘুরেছি, অনেক ভালো সময় পার করেছি। আর এখানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আপনি যেই দেশেই যান, যে কয় দেশেই যান, যাওয়ার আগে অবশ্যই একটি টোর প্ল্যান করবেন। টোর প্ল্যানটা কি? টোর প্ল্যানটা হচ্ছে যে আমি কতদিন থাকবো কোন দেশে, কতদিন আমি কোথায় কোথায় ঘুরবো, কজন যাব। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আপনারা যদি 4জন 3জন যান তাহলে আপনাদের জন্য বেস্ট হবে, কারণ আপনি একটা কার ভাড়া করলেন, একা গেলেন, খরচটা বেশি হয়ে গেল। 4জন যদি যান তাহলে 3জন পেছনে বসবে, একজন সামনে বসবে, 400 টাকা হলে 100 টাকা ভাগে পড়ে। তো বন্ধুরা, যদি 2জন যান, 2জনের জন্য খরচটা কিন্তু এর চেয়ে একটু কম হবে। তো একটি রুম নিলেন আপনি, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস যেখানেই যান, আপনি 4জন থাকার রুম পাবেন, 3জন থাকার রুম পাবেন, 2জন থাকার রুম পাবেন। আপনি যদি 4জনে একটি রুমের মধ্যে থাকেন, তাহলে যদি আপনি $20 নিয়ে নেন, তাহলে আপনি চিন্তা করেন যে $5 পড়লো, $5 মানে 600 650 টাকা পড়লো আপনার ভিয়েতনামের মতো, থাইল্যান্ডের মতো, কম্বোডিয়ার মতো, লাওসের মতো দেশে। তো বন্ধুরা, এই ছিল ভিয়েতনামের পুরো ইতিহাসটা, যতটুকু আমি ঘুরেছি বিস্তারিত আপনাদের বলার চেষ্টা করলাম। এখন ভিয়েতনাম থেকে আমি কম্বোডিয়া কিভাবে গেলাম, কম্বোডিয়ার ভিসা কিভাবে পেলাম, সে বিষয়ে আপনাদের বিস্তারিত বলবো, চলুন। আমরা ভিয়েতনাম থেকে কম্বোডিয়া কিভাবে গেলাম, কম্বোডিয়ার ভিসা কিভাবে পেলাম, কিভাবে কম্বোডিয়া ঘুরলাম, সবকিছু আপনাদের মাঝে তুলে ধরছি। আচ্ছা, থাইল্যান্ড থেকে আমরা কম্বোডিয়ার ভিসা নিয়েছি। কম্বোডিয়ার ভিসা নেওয়ার জন্য আপনার কি কি করতে হবে? কম্বোডিয়ার ভিসা নেওয়ার জন্য আপনি যে থাইল্যান্ড প্রবেশ করেছেন, সেই প্রবেশের যে পাসপোর্টের মধ্যে সিল দিয়েছে, সেই সিলের একটি ফটোকপি, থাইল্যান্ডের ভিসার একটি ফটোকপি, আইডি কার্ড, 1 কপি ছবি, এবং ওরা যে ফর্মটা দিবে সেই ফর্মটা আপনি ফিল আপ করবেন, ছবির সাথে অ্যাটাচ করবেন। ওইখানে মেবি 3400 থেকে 3500 বাত লাগে, এবং ইমার্জেন্সি করতে গেলে মেবি আরও ওদের অন্যান্য সিস্টেম রয়েছে। তো বন্ধুরা, আপনি যখন ওইখানে গিয়ে কম্বোডিয়ার এম্বাসিতে গিয়ে ভিসার জন্য আবেদন করবেন, তখন তারা আপনাকে বলবে যে $1000 দেখাও এবং হোটেল বুকিংটা, $1000 হোটেল বুকিং। এখানে লেখা থাকবে ফর্মের মধ্যে বাই এয়ার, বাই বাস। আপনি বাই এয়ারও যেতে পারেন, বাই বাসও যেতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ওইটা নিয়ে তারা কোনো মাথা ব্যথা নেই তাদের। তো বন্ধুরা, আমরা আল্লাহর রহমতে জমা দেওয়ার পরে সকাল 9টার সময় জমা দিয়েছিলাম, 4টার মধ্যে আমাদের ভিসা সহ পাসপোর্টটা ফেরত দিয়েছিল। তো আমরা এই কম্বোডিয়ার ভিসাটা নিলাম। অনেকেই প্রশ্ন করেছেন যে এই কম্বোডিয়ার ভিসা পেতে আরো কোনো জটিলতা আছে কিনা, এখন দিচ্ছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এখনো কন্টিনিউ আপনার থাইল্যান্ড থেকে কম্বোডিয়ার ভিসা দিচ্ছে। ভিয়েতনাম থেকে আমরা ট্রাই করেছিলাম কম্বোডিয়ার ভিসা বা লাওসের ভিসা এগুলি দেয় কি না জানার জন্য, কিন্তু আমরা দেখলাম যে অনেক জটিল, অনেক জটিল। ভিয়েতনাম থেকে ইনভিটেশন লেটার আনতে হয়, অনেক এজেন্সির কাছে আমরা দৌড়াদৌড়ি করেছি বাট জানার জন্য, বাট আমরা কোথাও গিয়ে পজিটিভ কিছু পাইনি। অতএব আপনারা ভিয়েতনাম থেকে কেউ চেষ্টা করবেন না এটা করার জন্য, আমার মনে হয়, বাকিটা আপনার ইচ্ছা। তো আমরা ভিসা পাওয়ার পরে আমরা টিকিট কাটলাম, প্রায় 19,000 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম ভিয়েতনাম থেকে কম্বোডিয়া। তো আল্লাহর নাম নিয়ে কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা দিই। কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমরা যখন এয়ারপোর্টে আসি, আমরা যেই এয়ারের টিকিট কেটেছিলাম সেই এয়ারের অফিসে যাওয়ার পরে এয়ারপোর্টের ভিতরে আমাদেরকে বলে যে তোমাদের পাসপোর্টটা দাও। পাসপোর্ট দেওয়ার পর বললো $1000 শো করো, হোটেল বুকিংটা শো করো। তো আমরা এগুলি দেওয়ার পর ওরা ছবি তোলেন, আমরা 3জন ছিলাম, 3জনের ছবি তুললো। ছবি তোলার পরে ওরা এই ছবিটা কম্বোডিয়া পাঠালো। কম্বোডিয়া পাঠানোর পর ওরা আমাদের বললো তোমাদের 15 মিনিট সময় লাগবে, ওইখান থেকে পজিটিভ আসলে তোমরা যেতে পারবা, তা আর নয় তোমাদের বোর্ডিং পাস দেওয়া হবে না। এটা বলার পরে আমরা 3জনই টেনশনে পড়ে গেলাম, কিরে ভাই, ভিসা টিসা সবকিছু দিল, 2টা দেশ ঘুরে আসলাম, এটা যেতে দিবে না। তো একটু ভয়ের মধ্যে ছিলাম। তো 15 মিনিটের মধ্যেই ওরা আসে, আসার পরে ওরা আমাদের ডাকে, ওরা আমাদের ডাকে এখানে আসো। আসার বললো এনো তোমাদের বোর্ডিং পাস, তোমরা যেতে পারবা। দেখ আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। তারপরে বিমান উঠলাম, যথারীতি বিমানটা নামার পরে আমাদের 3জন ছিলাম, 3জনকে 4জন পুলিশ আমাদের ডেকে নিয়ে যায়। ওরা গ্লাসের ওই পাশে থাকে, আমরা এই পাশে থাকি। তো আমাদের জিজ্ঞাসা করতেছে কম্বোডিয়া কেন যাবো? আমরা বলছি ঘুরতে যাব। এর আগে কোথায় ঘুরেছো? আমি বললাম এর আগে 5টা দেশ ঘুরেছি, থাইল্যান্ড আর ভিয়েতনাম নিয়ে 7টা, তোমাদের এটা 8 নাম্বার দেশ হবে আমার। তো বললো এই
কম্বোডিয়া থেকে কোথায় যাবা? তো আমি বললাম কম্বোডিয়া থেকে আমরা লাউস যাবো, আমরা তিনজনই লাউস যাব। আমার সাথে যারা ছিল, রিফাত ছিল, অ্যাডভোকেট রিফাত, ফরাদ ভাই ছিল, রিফাতের আরো অনেক দেশ ঘোরা ছিল। তো তিনজনকে বললো যে তোমরা যে যাবা লাউসের ভিসা কোথায়? আমরা বললাম আমরা কম্বোডিয়া ঢুকে লাউসের ভিসা নেব। তো লাউস যে যাবার টিকিট কোথায়? আমরা বললাম আমাদের কাছে টিকিট নাই, আমরা ভিসা নেব তারপর আমরা টিকিট কাটবো, এর আগে তো টিকিট কাটার প্রশ্নই আসে না। তো ওরা বললো যে তোমরা যে কম্বোডিয়া থেকে আর ব্যাক করবা না, এটা ডকুমেন্টস কি? তখন আমরা বললাম যে দেখেন আমাদের এয়ার টিকিট আছে, আমরা রিএনটি ভিসা নিয়ে আসছি, আমরা থাইল্যান্ড থেকে রিএনটি ভিসা নিয়ে আসছি, আমরা আবার লাউস থেকে থাইল্যান্ড ঢুকবো। বন্ধুরা আরেকটা মাঝখানে আরেকটু তথ্য দিয়ে রাখি, অনেকে আমার কাছে প্রশ্ন করেন ভাই থাইল্যান্ড থেকে বেরোয় থাইল্যান্ড ঢোকার জন্য কি করতে হয়? এই জন্য আপনাকে একটা রিএনটি ভিসা নিতে হবে। এটা থাইল্যান্ডের এয়ারপোর্টে যখন আপনি ইমিগ্রেশন পার হবেন, ওইখানে পুলিশকে জিজ্ঞাসা করলে অথবা যে কাউকে জিজ্ঞাসা করলে লেখা আছে রিএনটি ভিসা প্রসেসিং। তো আপনি ওখানে যাওয়ার পরে 1,000 বাদ দিলে আপনাকে 3 মাসের জন্য একটি রিএনটি ভিসা দিয়ে দিবে। এগুলো এই বিষয়টা। তারপরে পুলিশ অনেক বুঝানোর পর, পুলিশকে আমরা বুঝানোর পর পুলিশ যখন বুঝতে পারলো যে না আমরা ঘুরতে আসছি, ঘুরে যাবো, এর মধ্যে আমাদের 3 জনের মোবাইল নিয়ে নিল। 3 জনের মোবাইল নিয়ে 3 জনের মোবাইল খুলে চেক করলো যে 3 জনের মোবাইলে 3 জনের ছবি আছে কিনা, আমরা একসাথে ছিলাম কিনা বাকি 2টা দেশ। সবকিছু কনফার্ম হওয়ার পরে ওরা বললো যে আচ্ছা যাও, কম্বোডিয়া থেকে লাউসের ভিসা পেলে লাউস যাবা, নাহলে থাইল্যান্ড ব্যাক করবা। ওকে, তখন আমরা বললাম জি ওকে, আমরা থাইল্যান্ড ব্যাক করবো, আমাদের যদি ভিসা না দেয় আমরা কম্বোডিয়া 5 থেকে 6 দিন থাকবো, তারপরে ব্যাক করবো। তোরা আমাদের হোটেল বুকিং টুকিং কাগজপত্র সবকিছু চেক করে মোবাইল টোবাইল চেক করে ছেড়ে দিল, বেরলাম। বের হয়ে ওইখান থেকে স্কুটি পাওয়া যায়, আমাদের সে সিএনজি ওই টাইপের পাওয়া যায়, ওইটা নিয়ে আমরা রাত্র করে চলে গেলাম লেক পার সিটি আলমদিনা হোটেলে। ওইটা আমাদের এক বড় ভাইয়ের হোটেল। আলমদিনা ছাড়া ওইখানে প্রচুর হোটেল রয়েছে, আপনার ইচ্ছা আপনি যে কোনো হোটেলে উঠতে পারবেন। তারপরে ঘুরলাম কোথায়, পরের দিন আমরা রয়্যাল প্লেস ঘুরলাম, ওই কম্বোডিয়া যে শহরটা ছিল শহরটা ঘুরে বেড়ালাম। ওদিকে আরো শপিং মল টল আছে, অনেক কিছু ঘুরে বেড়ালাম। এগুলো আপনি আমার ব্লগ দেখলে জানতে পারবেন। আসলে কম টাকায় কর করা বাজায় দেশগুলি, এক কথায় শেষ। ওইখানে হোটেল ভাড়া কম, $12, $10, $15, যে যত ডলারে থাকতে চান। আর খাবার 3 জনে 1,000 টাকা খেলে না। তা বাংলাদেশে তো আমরা একবেলা 500-600 টাকা খাই, ওখানে 300 টাকা 350 টাকা, ধরেন না 500 টাকাই লাগলো। 3 বেলায় আপনার 1500 টাকা লাগবে, 3 বেলা আমরা 500 টাকার খাবার খাই না। এইগুলো এই হচ্ছে ব্যাপারটা। আর ওইখানে আপনি সারাদিনের জন্য ওদের যে টেম্পলগুলি রয়েছে, বিভিন্ন টেম্পল রয়েছে কম্বোডিয়ায়, রয়্যাল প্লেস রয়েছে, এগুলি ডে বাই ডে ভাগ করে আপনি ঘুরতে পারবেন। তো কম্বোডিয়া নাইট মার্কেট রয়েছে, রাত্রেবেলা ওরা অনেক অনেক অনেক, ভিয়েতনামে কম্বোডিয়া ওরা রাত্রেবেলা অনেক আনন্দ করে। কারণ হচ্ছে ওরা সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পর পুরো ফ্যামিলি নিয়ে পুরো শহরটা বন্ধ করে, শুক্র শনি মেবি, শুক্র শনি অথবা শনি রবি, ওদের 2 দিন ছুটি থাকে। এই 2 দিন সন্ধ্যার পরে ওরা অনেক আনন্দ করে। এই লেক পার্ক সিটিতে ওরা বিভিন্ন ধরনের গান বাজনা, ছোট ছোট শপিং এর দোকান, খাবারের দোকান, খুব মজা করে সময় ওরা পার করে। তো বন্ধুরা আপনারা যারা যাবেন তারা অবশ্যই সিনসিয়ার। ওরা আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করে, আপনি নর্মালি উত্তর দিবেন, না পেঁচিয়ে নর্মালি উত্তর দিবেন, তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে আর কোনো প্রবলেম হবে না। এই হচ্ছে কম্বোডিয়ার বিষয়টা। এখন কম্বোডিয়া থেকে লাউস কিভাবে গেলাম, লাউসের ভিসা কিভাবে পেলাম, এই সব কিছু বিস্তারিত আপনাদের জানাচ্ছি। চলুন বন্ধুরা বাকি অংশটা আপনাদের পরে বলছি। এবার কম্বোডিয়া থেকে লাউস কিভাবে গেলাম, লাউসের ভিসা কিভাবে পেলাম, সবকিছু বিস্তারিত আপনাদের বলতেছি। মজার একটি কাহিনী, খুব ভালো লাগবে এবং অভিজ্ঞতা হবে আপনাদের আমার কথাগুলি শুনলে। আমরা কম্বোডিয়া থেকে লাউসের ভিসা করিয়েছি। কম্বোডিয়া নেমে তারপরের দিন সকালে গিয়ে ঠিক 8:30টার মতো অফিস খোলার সাথে সাথে লাউসের এম্বাসিতে গিয়ে আমরা আমাদের যেই ফর্মগুলি রয়েছে, যে কাগজগুলি রয়েছে, লাউসের ভিসা পেতে হলে কম্বোডিয়ার মতো সেম কাগজপত্র জমা দিতে হবে। এবং জমা দেওয়ার পরে আপনি যখন, ওরা আপনার কাগজগুলি চেক করে রাখবে, তারপরে আপনাকে একটা টোকেন দেবে। সেই টোকেনটা আপনি নিয়ে যাবেন এবং পরের দিন ঠিক টাইম বলে দেবে এবং টাইমটা ওখানে লেখা থাকবে। সেই সময় মতো এসে আপনি টোকেনটা দিলে আপনাকে ভিসা সহ ওরা পাসপোর্টটা দিয়ে দিবে। তো আল্লাহর রহমতে আমরা এই কম্বোডিয়ার ভিসাটা এবং লাউসের ভিসাটাও পেয়ে যাই কম্বোডিয়া থেকে। তারপরে আমরা চিন্তা করলাম যে কম্বোডিয়া থেকে লাউস একটু ডিফারেন্ট ভাবে যাই। কিভাবে যাই? আমরা এয়ারে যাব না, বাই রোডে যাব। বাই রোডে যাব, বাই রোডে যাওয়ার অভিজ্ঞতা নেই। বাই রোডে যেতে হলে কি করতে হবে? বাসের টিকিট কাটতে। তো লেক পার্ক সিটি এলাকার মধ্যে আপনি বিভিন্ন জায়গায় আপনি এই লাউসে যাওয়ার টিকিট পাবেন $32 করে। তো আমরা খুঁজতে খুঁজতে ওইখানে পাওয়ার পরে আমরা $32 দিয়ে পার হেড 3 জনের টিকিট কাটলাম। যেদিন টিকিট কেটেছি তারপরের দিন ঠিক 7টার সময় কাউন্টারে হাজির হই। কাউন্টারে নিয়ে যায় ওদের যে স্লিপার বাস থাকে, মোটামুটি মানসম্মত না, তেমন মোটামুটি বাস বললেই চলে, কিন্তু যাওয়ার মতো উপযোগী। তো বাসে ওঠার পরে সারা রাত্র গাড়ি চড়ার পরে ঠিক 5টার দিকে আমাদের
আহ, লাউসের যে ইমিগ্রেশন রয়েছে তার কিছুটা কাছে এসে নামিয়ে দেয়। নামিয়ে দেওয়ার পরে আমরা 9টা পর্যন্ত বসে থাকি হচ্ছে আপনার ইমিগ্রেশন খোলার জন্য। তো এর মধ্যে একটি ছোট গাড়ি আসে, এসে আমাদের নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? কম্বোডিয়ার ইমিগ্রেশনে যাওয়ার পর কম্বোডিয়াকে পাসপোর্ট দিলাম। ইমিগ্রেশনে যে আমাদের এক্সিট সিটটা দেন, আমরা লাউস ঢুকবো। তো ওনারা বলতেছে লাউস তোমাদের পারমিশন দিবে কি না, আগে লাউসের ইমিগ্রেশনে গিয়া কথা বলে আসো। ওরা যদি পারমিশন দেয় দেন আমরা তোমাদের পারমিশন দেবো যাওয়ার। তো আমরা লাউসের ইমিগ্রেশনে ঢোকার সময় মাঝখানে পুলিশ বাধা দেয় যে এখানে ঢুকতে হলে পার হেড $5 করে দিতে হবে। $5টা কি? এটা হচ্ছে ঘুষ। শুরু হলো খাওয়া। এটা হচ্ছে ঘুষ। তো আমরা তিনজনে $6 ঘুষ দিয়ে আমরা লাউসের ইমিগ্রেশনে ঢুকলাম। তো এখানে পুলিশ আমাদের পাসপোর্ট দেখলো, ভিসা দেখলো, হোটেল বুকিং দেখলো, এয়ার টিকিট দেখলো, মানে রিটার্ন এয়ার টিকিটটা দেখলো। সবকিছু চেক করার পরে ওরা বললো যে তোমরা এক কাজ করো, এদিক দিয়ে না গিয়ে এয়ারে চলে যাও, এটা সুবিধা। তা আমি বললাম যে না, আমরা এয়ারে যাবো না, আমরা বাইরে উঠে যাবো। তখন ওরা বললো পার হেড $25 করে দিতে হবে। এটা কি? ঘুষ। শুরু হলো সেকেন্ড ধাপ। তো $25 আমরা আগেই জানতাম যে কিছু ঘুষ দিতে হয়। তো আমাদের আইডিয়া ছিল যে $5-7 নিবে, কিন্তু না, মুলামুলি দরাদরি করতে করতে আমাদের পার হেড $15 লাস্টে আমরা রাজি করালাম। 3-15 $45। তো ওদের রাজি করানোর পরে আমরা চলে আসলাম এই কম্বোডিয়ার ইমিগ্রেশন। ওদের বললাম যে এক্সিট দাও, আমরা লাউসের সাথে কথা বলেছি। ওরা বলছে না, এক্সিট দিব না। কেন দিবা না? কারণ কি? তখন ওইখানে ব্রোকার কিছু লোক থাকে, মানে বাংলায় যাকে বলে দালাল। তো দালাল এসে আমাদের সাথে কথা বললো, এদিকে আসো। আসার পরে বললো যে এখান থেকে বেরোতে এলে তোমার ঘুষ দিয়ে বেরোতে হবে, ঘুষ না দিলে বেরোতে পারবা না। তো বললাম কত? ওরা বললো $20। তো ওই $20, $10, $12 মুলামুলি করতে করতে $13 গিয়ে আমরা তাদের রাজি করালাম। 3-39 $। ওইখানে দিলাম। দেওয়ার পরে পাসপোর্ট দেওয়ার পর যে অফিসার সিল দেয়, এক্সিট সিলটা দেয়, সে অফিসার সিল দিবে না। কেন দিবে না? তার পার হেড $5 করে তাকে ঘুষ দিতে হবে। আপনি ওইখানে কোনো কিছু বলতে পারবেন না, অসহায়ের মতো থাকতে হবে। আমরা অনেক ফ্যামিলি দেখেছি যারা 3-4 ঘন্টা তাদের বসিয়ে রেখেছে কোনো কারণ ছাড়াই, ঘুষ দিতে রাজি হয়নি, একটু তর্কাতর্কি করছে। এই জন্য তো চিন্তা করলাম সারা রাত তো কষ্ট করেছি, $2-3 জন্য আসলে তর্কাতর্কি না করে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যেতে পারি বেটার। তো ওদের এই টাকাটা দেওয়ার পরে যে $2 করে তাকে তিনজনের $6 দিতে হলো। তারপর উনি সিল দিল। লাকের যে স্ক্যানিং করে তাকেও $1 করে দিতে হয়েছে, না না হলে সেই স্ক্যানিং করবে না, বসিয়ে রাখে। তো সব মিলিয়ে ওদের ঘুষ টুস দিয়ে যখন লাউসের ইমিগ্রেশনে গেলাম, ইমিগ্রেশনে যাওয়ার পর ওদের টাকা দিলাম, ওরা সিল টিল দিয়ে গেলো। ওইখান থেকে গাড়ি আছে, আমরা যে কোম্পানির টিকিট কেটেছিলাম ওরা একটা গাড়ি এনে রেখেছিল। তো আমার সাথে বাংলাদেশ একটা ফ্যামিলি ছিল, তাদের এক বড় ভাই ছিল, তার 2টা বাচ্চা ছিল, তার ওয়াইফ ছিল। তাকে বুঝালাম যে যেহেতু ঘুষ দিতে হবে ভাই, দিয়ে দেন, একসাথে চলে যাই। পরে ওই লোকটাকে, ফ্যামিলিটার সহ আমরা একসাথে নিয়ে ওইখান থেকে পাকশি যেতে, লাউসের পাকশি যেতে আমাদের 4 ঘন্টা লেগেছে। এলা চিন্তা করুন, আপনি একদিন সন্ধ্যার সময় উঠেছেন, সারা রাত জেগেছেন, ইমিগ্রেশন পার করেছেন, পাকশি যেতে যেতে সন্ধ্যা, তার মানে এক রাত্র একদিন এভাবেই শেষ। পরে ওইখানে গিয়ে লাউসও সেম অবস্থা, আপনি হোটেল 3 স্টার মানের, 2 স্টার, 3 স্টার 4 স্টার মানেরই বেশি হয়। তো সে হোটেল উঠবেন, সেই হোটেলের $12-15, $16, $20। তো আমরা একটা ভালো হোটেলে উঠেছিলাম, উঠে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে সেদিন ঘুমিয়েছিলাম। খাবেন কোথায়? ওইখানে ইন্ডিয়ান মুসলিম অনেক হোটেল রয়েছে, আমার ব্লগে পাবেন। ওই পাকশি শহরের মধ্যে ওখানে শপিং মল আছে, শপিং মলের আশেপাশেই অনেকগুলি হোটেলের খাবার রয়েছে যেখানে হালাল খাবার, কিন্তু স্বাদ তেমন একটা না। আপনি হোটেল যদি বেছে খান তাহলে স্বাদের খাবার খেতে পারবেন। আমরা খেয়েছি ইনশাল্লাহ, খাই আল্লাহর রহমতে। তো বন্ধুরা, আমরা পরের দিন পাকশি শহর ঘুরি, এর পরের দিনও পাকশি শহর ঘুরি। পরে আমরা ওইখান থেকে, মানে 4 দিন পরে পাকশি থেকে বাই রোডে থাইল্যান্ড আসি। কিভাবে আসি? পাকশিতে যে পাকশি বাস স্ট্যান্ড রয়েছে সেখানে আপনি $33 টিকিটে আপনি থাইল্যান্ড পর্যন্ত আসতে পারবেন, সেই দায়িত্ব তার। তো আমরা তিনজনের টিকিট কাটি, 3টার সময় টাইম দেয়, দুপুরে 3টার সময় টাইম দেওয়ার পরে আমরা যখন আসি কাউন্টারে, আমাদের একটি নোহা গাড়ির মতো, আমাদের দেশের হাইস গাড়ির মতো একটি গাড়ি দেয়। ওখানে 13-14 জন একটু চাপাচাপি করে বসি। 2 ঘন্টার পরে আমরা ওদের ইমিগ্রেশনে চলে আসি। কিসের? লাউসের। লাউসের ইমিগ্রেশনে যাওয়ায় আমরা ভয় পেয়েছিলাম যে এরকম ভোগান্তি হয় কিনা। না, আপনি যেতে যে ভোগান্তি, আসার সময় কিছুই না। আসার সময় তারা কি করলো, তাদের পাসপোর্ট দেওয়ার সাথে সাথে তারা কম্পিউটার স্ক্যানিং করে এক্সিট সিল দিয়ে দিল। আমরা বের হয়ে গেলাম। বের হয়ে 5 মিনিট হাঁটলেই থাইল্যান্ডের ইমিগ্রেশন। থাইল্যান্ডের ইমিগ্রেশনের সেম অবস্থা, দেওয়ার সাথে সাথে এক্সিট দিয়ে দিল, বের হয়ে গেলাম। ওইখান থেকে 5 মিনিট হাঁটার পর বাসের কাউন্টার থাইল্যান্ডের, ওইখান থেকে বাসে উঠলাম। বাসের টিকিটটা ওরা করে দিয়েছিল। বাসে ওঠার পর সারা রাত্র জার্নি করার পর সকালবেলা আমরা থাইল্যান্ডে পৌঁছাই। পৌঁছানোর পর ওইখান থেকে আমরা, আমাদের ছোট কার ছিল, ওই কার দিয়ে আমরা নানা রোডে চলে যাই। বন্ধুরা, এই হচ্ছে 4 দেশের যতটুকু বিস্তারিত আমার মনে ছিল, যতটুকু আমি আইডিয়া করে বা প্র্যাকটিক্যালে অভিজ্ঞতায়
আমার মনে ছিল আপনাদের জানানোর চেষ্টা করলাম। আরেকটা সর্বশেষ কথা, কোথাও ট্যুর করতে হলে অবশ্যই প্রথমে প্ল্যানিং করবেন এবং 4 জন অথবা 3 জন, সর্বশেষ 2 জন, এটা একটা গ্রুপ করে নেবেন। আমরা কোনো এজেন্সির মাধ্যমে যাইনি, আমরা নিজেরা সবকিছু করেছি। শুধুমাত্র থাইল্যান্ড আর ভিয়েতনাম এই দুইটা পা, লাওসের ভিসা আমরা করেছি, কম্বোডিয়ার ভিসা আমরা করেছি। বন্ধুরা সাহস রাখবেন মনের মধ্যে, বল রাখবেন। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন থাইল্যান্ড থেকে বাই রোডে ভিয়েতনাম যাওয়া যায় কিনা, লাওস যাওয়া যায় কিনা, কম্বোডিয়া যাওয়া যায় কিনা। বন্ধুরা এটার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তবে আমি যতটুকু শুনেছি যে যাওয়া যায়, কিন্তু যেতে হলে অনেক ভোগান্তি পোহাতে হয়। তো ভোগান্তি পোহানোর চাইতে আপনি যদি 1 মাস আগের টিকিট কেটে রাখেন। আরেকটা জিনিস বলে রেখে, অনেকে ভয় পান টিকিট কাটতে, আমি আপনাদের শিওর অ্যান্ড শিওর করতে পারি যে কম্বোডিয়া এবং লাওস ভিসা আপনাকে দেবেই, ভিসা আপনাকে দেবেই। আর আপনি যদি ভয় পান তাহলে এখন তো ইদানিং তো আপনার কম্বোডিয়া এবং ভিয়েতনামের ভিসা রয়েছে, সেটার জন্য আপনার সময় 1 মাস লেগে যায়, 1.5 মাস লেগে যায়। আর থাইল্যান্ড থেকে নিলে আপনি একদিনে পাবেন। তো বন্ধুরা আমার কাছে যতটুকু তথ্য ছিল আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করেছি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামীতে বিভিন্ন দেশ ঘুরবো ইনশাল্লাহ, সেই দেশের সম্পূর্ণ তথ্য সহ আবার হাজির হব। এর মাঝে যেখানে যেখানে যাই, যেখানে ব্লগ করি, সেই সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে এই নারায়ণগঞ্জের অসাধারণ সুন্দর রাসেল পার্ক থেকে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। আর বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং ইউটিউবের মধ্যে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। অনেকেই আমাকে ফোন করেছেন, আমাকে ফোন করবেন। আমি কারো ফোনে বিরক্ত হই না, আমি যতটুকু পারি সহযোগিতার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।